আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আগের ক্লাসে বয়েলের সূত্র কি জিনিস সেটা সম্পর্কে জানছিলাম। বয়েলের সূত্র সংক্রান্ত দুই একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করছিলাম। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলবো সেটা হলো চার্লসের সূত্র। কার সূত্র ওস্তাদ? চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র মনে রাখবেন, চার্লসের সূত্র কি দিয়ে শুরু? চ দিয়ে শুরু। তাহলে চ দিয়ে যেহেতু শুরু, মনে রাখবেন চার্লসের সূত্রে চাপ স্থির থাকবে। কি স্থির থাকবে? চাপ স্থির থাকবে। চার্লসের সূত্রে স্থির থাকবে কে? চাপ স্থির থাকবে উস্তাদ। মনে থাকবে উস্তাদ? এবার দেখেন চার্লসের সূত্রের বিবৃতিতে আসলে কি বলা হয়েছে। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে, ঠিক আছে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। অনেক লম্বা কথা ভাইয়া, কিছুই বুঝি নাই ওস্তাদ, কিচ্ছু বুঝি নাই। তাহলে বুঝবো কিভাবে? আসেন একটু বোঝার চেষ্টা করি। আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, যে কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে, আচ্ছা তাহলে আমি ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস স্থির চাপে, স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ধরে নিলাম কত? V0। এখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তন কি হবে? 1 ডিগ্রি সেলসিয়াস আমি বাড়াইলাম, তাপমাত্রায় গ্যাসের আয়তন। দেখেন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে, ঠিক আছে, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন কত? V0। V0 এর 1/273 অংশ হারে 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনটা কি হবে? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তনটা তাহলে কি হবে? V0 প্লাস V0/273। জিরো মূল আয়তন তো থাকলোই, মূল আয়তনের সাথে আয়তন বাড়বে কতটুকু? V0 এর 1/273 অংশ হারে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0 প্লাস V0 ইন্টু 1/273, এটারই আমি লিখছি V0/273। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হবে? V0 প্লাস 2V0/273 বা V0 ইন্টু 2/273, তাই না? যেহেতু ওই আয়তনের 1/273 অংশ হারে, অর্থাৎ প্রতি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে তত অংশ করে এখানে কি হবে? V0/273 তত অংশ করে বাড়বে। বুঝেন নাই? তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0 প্লাস 3V0/273। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি so on and so forth, থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হবে? V0 প্লাস V0 ইন্টু থেটা/273। ক্লিয়ার? ক্লিয়ার কিনা?
তাহলে লিখতে পারি আমরা থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যদি ভি থেটা দিয়ে আমি প্রকাশ করি, থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যদি আমি ভি থেটা দিয়ে প্রকাশ করি, তাহলে ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট থেটা বাই 273। এখান থেকে আমরা ভি নট কমন নিলে 1 প্লাস থেটা বাই 273। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? এতটুকু ক্লিয়ার? এতটুকু সুন্দর করে বুঝাইতে পারছি কিনা? আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন আমরা যদি এইটার গ্রাফ আঁকতে চাই, আমাদের কি ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট থেটা বাই 273। এটাকে আমরা একটু এইভাবে লিখি, ভি থেটা প্লাস প্লাস না তো ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু থেটা। আমি এক্স অক্ষ বরাবর রাখবো তাপমাত্রা এবং ওয়াই অক্ষ বরাবর রাখবো আয়তন। এটা তো তাপমাত্রা, চাপ তো সমান, এটার সম্পর্ক কার সাথে? তাপমাত্রা আর আয়তনের সম্পর্ক না? তাহলে ওয়াই অক্ষ বরাবর আমার রাখবো কি? আয়তন। তাহলে ভি থেটা এই দিক বরাবর আমরা ভি থেটাকে রাখবো, আর থেটা হইল ডিগ্রি সেলসিয়াসের। তাহলে ডিগ্রি সেলসিয়াসের পজিটিভও আছে নেগেটিভও আছে, তাহলে এই দিক বরাবর হইল, এই দুই দিক বরাবর হইল আমার কি? থেটা। আচ্ছা, এবার দেখেন আমরা যদি ওয়াই অক্ষ বরাবর আমি কারা রাখছি? ভি থেটারে ইজ ইকুয়াল টু থেটা বাই 273। দাঁড়ান, এই অংশটা আমি একটু উপরে লিখি আর একটু। দেখেন এই ভি নট বাই 273 এটা কি? এটা একটা কনস্ট্যান্ট, এটা ঢাল এম, এক্স অক্ষ বরাবর কে আছে? এক্স অক্ষ বরাবর আছে থেটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর এই ভি নট এটাও কি কনস্ট্যান্ট না? তাহলে এটা সি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এটা কি একটা সরল রেখার সমীকরণ, কিন্তু সরল রেখাটা মূল বিন্দুতে ছেদ করবে না। তাহলে এইখান থেকে ভি নট উচ্চতায়, ধরেন এইটুকু হইলো আমার 0 ডিগ্রি সেলসিয়াস, এইখানে 0, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস। এই 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন এইটা হইলো আমি ধরলাম ভি নট, ঠিক আছে, এইটুকু হইলো আমার ভি নট। তাইলে আমার এই জায়গায় সরল রেখাটা হবে এরকম। ওকে, তাহলে এইটা পিছনে আইসে এইখানে কোনো এক জায়গায় ছেদ করবে। এই যে যেখানে ছেদ করলো ওই জায়গায় আয়তন কত বলেন তো? এই বিন্দুতে আয়তন কত? 0, ঠিক কিনা? তাহলে এইটা এমন একটা টেম্পারেচার, এইখানে আয়তন এই বিন্দু বরাবর আয়তন কত? 0। তাহলে এইটা এমন একটা টেম্পারেচার, এটা হলো পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। আচ্ছা, তো এই পরম শূন্য তাপমাত্রাটা কত আসলে আমরা বের করি। এইখানে কি আয়তন ভি থেটা কত হয়ে গেছে? এইখানে ভি থেটা এইখানে কি হয়ে গেছে? 0 হয়ে গেছে না? তাইলে পরম শূন্য তাপমাত্রা জিনিসটা কি? পরম শূন্য তাপমাত্রা জিনিসটা কি?
পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। আচ্ছা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা কি? যে তাপমাত্রায় কোনো আদর্শ গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, তাকে পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় কোনো আদর্শ গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে আমরা কি বলবো ওস্তাদ? পরম শূন্য তাপমাত্রা বলবো। ঠিক আছে, তাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলবো। ক্লিয়ার? এতটুকু অবশ্যই ক্লিয়ার। এবার দেখেন পরম শূন্য তাপমাত্রা কি জিনিস সেটা আমরা বুঝলাম। এখন এই পরম শূন্য তাপমাত্রাটা আমরা বের করি। আমরা ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস থেটা বাই 273। তাহলে পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে ভি থেটা কত হবে? 0। ঠিক আছে, ভি নট 1 প্লাস থেটা বাই 273। তাহলে 0 হয়ে গেলে এই ভি নটটা এই পাশে আসলে 0 হয়ে যাবে। তাহলে 1 প্লাস থেটা বাই 273 ইজ ইকুয়াল টু 0। তো থেটা ইজ ইকুয়াল টু মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা থেটা 0 বলতে পারি বা থেটা নটও বলতে পারি। ঠিক আছে, এটা হলো পরম শূন্য তাপমাত্রা, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। টু বি এক্স্যাক্টলি যদি আমি বলি, টু বি এক্স্যাক্ট মাইনাস 273.16 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, মাইনাস 273.16 ডিগ্রি সেলসিয়াস। বুঝাইতে পারছি ওস্তাদ এই জিনিসটা? ক্লিয়ার কিনা? আপনারা বুঝতে পারছেন কিনা? এই পরম শূন্য তাপমাত্রা, এই তাপমাত্রায় বোজন পার্টিকেল বিশিষ্ট যে সকল এলিমেন্ট আছে সেই এলিমেন্ট একটা নির্দিষ্ট অবস্থায় পৌঁছায়। পদার্থের আমরা সাধারণত অবস্থা বলতে জানি কঠিন, তরল, বায়বীয়, তাই না? কিন্তু আসলে আরো অনেক অবস্থা আছে। সেই অবস্থার ভিতরে একটা আছে আয়োনাইজড প্লাজমা, ফার্মি আয়নিক কন্ডেনসেট। আরেকটা খুবই সুন্দর যেটা হচ্ছে বোজন পার্টিকেল বিশিষ্ট যে সকল এই এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলা একটা নির্দিষ্ট অবস্থায় পৌঁছায়, যেটাকে বলা হয় বিইসি বা বোজ আইনস্টাইন কন্ডেনসেট। বুঝাইতে পারছি? বোজ আইনস্টাইন কন্ডেনসেট। ক্লিয়ার? এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? এতটুকু সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমার মনে হয় আপনারা ঠিক মতো বুঝতে পেরেছেন। ওকে, এবার দেখেন আমরা
এই যে সমীকরণটা আমরা পাইলাম, সমীকরণটা কি পাইলাম, দুঃখিত, সমীকরণটা আমরা পাইলাম ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস থেটা বাই 273, এটা পাইছি না? আচ্ছা, তাহলে এই জায়গা থেকে দেখেন ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট 273, যদি আমি এখানে এলসিএম করি বা লসাগু করি তাহলে 273 প্লাস থেটা। আচ্ছা, ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট টি বাই 273, কারণ কি, কারণ হচ্ছে থেটা প্লাস 273 ইজ ইকুয়াল টু টি, অর্থাৎ সেলসিয়াস স্কেলে যদি যেই তাপমাত্রাটা আমরা পাবো ওটার সাথে 273 যোগ করলে আমরা কি কেলভিন স্কেলে টেম্পারেচারটা পেয়ে যাব, তাই না? তাইলে এই জায়গা থেকে দেখেন ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট বাই 273 ইন্টু টি। ভি নট বাই 273 এটা কি একটা কনস্ট্যান্ট না? তাহলে ভি থেটা is proportional to t, এটাকে আমরা এইভাবে লিখতে পারি v is proportional to t। v is proportional to t যদি হয় তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি v1 by t1 is equal to v2 by t2, ঠিক আছে? তাইলে এইখান থেকে এই চার্লসের সূত্রের আরেকটা বিবৃতি আমরা এইখান থেকে আনতে পারি, সেটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। ক্লিয়ার? এতটুকু বুঝাইতে পারছি? এতটুকু বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? এতটুকু বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? দেখেন একটু। ক্লিয়ার? এবার তাহলে v is proportional to যেহেতু t, v is proportional to t, তাহলে v is equal to constant into t। তাহলে আমার যদি ভিটাকে আমি y অ্যাক্সিস বরাবর রাখি, টি রে যদি আমি x অ্যাক্সিস বরাবর রাখি, তাহলে এটা কি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে না? তাহলে y is equal to mx, এটা কি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ না? আমি সুন্দর করে একটা এরকম গ্রাফ আঁকলাম, এটাকে এইখানে নিয়ে এটাকে কপি করে এইখানে আরেকটা রাখলাম। কপি করার পেছনে আমার একটা দূরভিসন্ধি আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কাকে রাখছি? ভি কে। এক্স অ্যাক্সিস বরাবর আমি কাকে রাখছি? পরম তাপমাত্রা, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর আমি রাখছি ভি কে, এক্স অ্যাক্সিস বরাবর আমি রাখছি টি কে।
এখন এটা কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে, ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন আমি এই জায়গায় যেটা আমি তিনটা ভিন্ন চাপের জন্য আমি তিনটা রেখা পাইলাম বা তিনটা কার্ভ পাইলাম। এই কার্ভগুলো আসলে আসলে রেখা, স্ট্রেট লাইন। হ্যাঁ, ধরলাম এইটা হচ্ছে P1 চাপের জন্য, এইটা P2 চাপের জন্য, এটা P3 চাপের জন্য। এখন আপনাকে বলল যে P1 P2 P3 এইটার ভিতরে বেশি কোনটা, তার চেয়ে কম কোনটা, তার চেয়ে কম কোনটা, অর্থাৎ ক্রমান্বয়ে সাজাইতে বেশি থেকে কমের দিকে আমরা কি করব? আমরা কিন্তু বয়েলের সূত্র শিখেছি, তাই না? বয়েলের সূত্র কি বলছে যে যেইখানে তাপমাত্রা যদি স্থির থাকে, যেইখানে আমার চাপ বেশি হবে ওইখানে আয়তন কম হবে। তাহলে আমি প্রথমে যেটা করব, তাপমাত্রারে স্থির করে দিব। তাপমাত্রা কোন, এই আমার হচ্ছে কি এক্স অক্ষ বরাবর না, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি একটা রেখা যদি এখানে টানি, তাপমাত্রা আমার কিন্তু স্থির হয়ে গেছে ওস্তাদ। এই যে তাপমাত্রা স্থির হয়ে গেছে, এই তিন বিন্দুতেই তাপমাত্রা সমান। এই বিন্দুতে তাপমাত্রা যা, এই বিন্দুতে যা, এই বিন্দুতেও তাই। এখন আমি কি করব, এই এই এটা আমি ধরে নিলাম P1 এর V1 V2 V3। সবচেয়ে বড় কোনটা? V1 না, যেহেতু V1 এর চেয়ে V2 একটু ছোট, এর চেয়ে V3 ছোট, তাহলে চাপ বেশি কোথায় হবে? আয়তন সবচেয়ে কম যেখানে, সেখানে চাপ সবচেয়ে বেশি। তাহলে অতএব P3 P1। বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন কিনা? জটিল লাগে, কঠিন লাগে? জটিল বা কঠিন কোনোটাই না, একদম পানির মতো সহজ ওস্তাদ। এবার দেখেন, আমরা যদি এই যে পাইছি V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2, এখন এইটারে আমরা যদি এরকম করি M বাই রো 1 লিখতে পারি না, কারণ ভর তো সমান, বাই T1 M বাই রো 2 বাই T2। তাহলে রো 1 T1 ইজ ইকুয়াল টু কি রো 2 T2। অতএব রো টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, রো ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট 1 বাই টি, ঠিক আছে? অতএব রো ইজ প্রপোর্শনাল টু 1 বাই টি। তাহলে এইটা ঘনত্বের সাথে আমার পরম তাপমাত্রার সম্পর্ক। তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি বলেন তো? স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। ঠিক আছে? পরম তাপমাত্রা কি ব্যস্তানুপাতিক। তাহলে এই জায়গায় আমি যদি এই যে এই সমীকরণটা নেই, রো ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট 1 বাই টি, তাহলে এই জায়গা থেকে রো এটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখি, কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা ধরে নিলাম এম, এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা 1 বাই টি কি 1 বাই এক্স।
তাই না? তাহলে এইটা হবে আয়তাকার, এটা হবে আয়তাকার অধিবৃত্তাকৃতির একটা গ্রাফ। ঠিক আছে, এই দিক বরাবর আমার রো, এই দিক বরাবর আমার টি। এই তাহলে এই গ্রাফটা হবে এরকম। এখন ওই আগের মতো ধরে নেন তিনটা কার্ভ আছে আমার এখানে, এই একটা কার্ভ, এই একটা কার্ভ, এই একটা কার্ভ। ঠিক আছে, ওকে। এইবার দেখেন এই তিনটা কার্ভে এটা ধরে নিলাম P1 এর জন্য, এটা P2, এটা P3। এখন ওই আগের মতো আমি কি করব, তাপমাত্রা সমান করে দিব। এই তিন জায়গার তাপমাত্রা কিন্তু সমান, তাপমাত্রা সমান। তাইলে এইখানে ধরলাম প্রথমটা যেটা, এটা হইলো আমার ρ3 P3, এখানে এটা হইলো ρ2, এটা হইলো ρ1। তাইলে আমার দেখেন তো সবচেয়ে বেশি ঘনত্ব কোথায়? ρ3-তে, ρ3, তারপর কি ρ2, তারপর ρ1। বলেন তো তাপমাত্রা যদি সমান থাকে বয়েলের সূত্র অনুযায়ী কি, যেইখানে চাপ বেশি সেইখানে ঘনত্ব বেশি। তাহলে ρ3 যেখানে ρ3 সবচেয়ে বেশি, তাহলে এই জায়গায় P3ও সবচেয়ে বেশি, P3, P2, P1। বুঝাইতে পারছি এতটুকু? ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন ওস্তাদ? বয়েলের সূত্র এটা আমরা শিখে আসছি, তো ওই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার, একদম সহজ। এবার দেখেন স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ আমরা বের করব। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, এটা বের করার জন্য আমরা ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট থেটা বাই 273, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে ভি থেটা ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট 1/273 ইন্টু থেটা। আচ্ছা, এবার ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট গামা পি ইন্টু থেটা। 1/273 ইজ ইকুয়াল টু গামা, ঠিক আছে? আচ্ছা, এটার আমরা গামা পি ধরলাম। তাহলে ভি নট গামা পি ইন্টু থেটা ইজ ইকুয়াল টু ভি থেটা মাইনাস ভি নট। এখান থেকে যদি গামা পি বের করতে যাই, ভি থেটা মাইনাস ভি নট বাই ভি নট থেটা, তো ডেল ভি, ভি থেটা মাইনাস ভি নট কি ডেল ভি লেখা যায় না, আয়তনের পরিবর্তন, ভি নট থেটা লিখতে পারবো কিনা ওস্তাদ? 1/273 আমরা কি ধরলাম? গামা পি ধরলাম। এটা কেন ধরলাম বুঝাইতেছি ওস্তাদ, একটু পরে, একটু ওয়েট করেন, এখনই বুঝবেন, এখন। আচ্ছা আচ্ছা, এবার দেখেন, এবার দেখেন স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার
তাপমাত্রার, ঠিক আছে, ভি নট আয়তনের গ্যাসের তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়। ডেল ভি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভি নট আয়তনের গ্যাসের তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায় কি পরিমাণ? ডেল ভি। তাহলে একক আয়তনের গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায় ডেল ভি বাই ভি নট থেটা। ডেল ভি বাই ভি নট থেটা, এটাই হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। ঠিক আছে, গামা পি ইকুয়াল টু ডেল ভি বাই ভি নট থেটা। তাহলে গামা পি হচ্ছে, গামা পি এটা হইল স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। এটাকে, এটার সঙ্গে আমরা কি লিখব? ঠিক আছে, ভি একক আয়তনের স্থির চাপে একক আয়তনের গ্যাসের একক আয়তনের গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন যতটুকু বৃদ্ধি পায়। একক আয়তনের গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন যতটুকু বৃদ্ধি পায় সেটাকে আমরা বলবো, তাকে যতটুকু বৃদ্ধি পায় তাকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বলে। ক্লিয়ার? স্থির চাপে একক আয়তনের গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে আমরা কি বলবো? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বলবো। আপনারা আমাদের এই যে আজকের আলোচনা আপনারা ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন কিনা? আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। খুবই সহজ সিম্পল কথাবার্তা আমরা আজকে করে ফেললাম।